আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোনেরা, 21 দিনে কোরআন শিক্ষা কোর্সের আজকে আমরা 12 নম্বর ক্লাস করব। গত ক্লাসে আমরা তাজবিদ 1 থেকে 3 নম্বর পর্যন্ত শিখছি এবং পূর্বের যে ক্লাসগুলো 1 থেকে 10 পর্যন্ত আমরা জের জবর পেশ থেকে শুরু করে অক্ষর পরিচয়ের পরীক্ষা চার্ট এবং সুকুন তাসদিদের চার্ট 10টি ক্লাসে শিখছি। পূর্বের ক্লাসগুলো যদি কেউ দেখে না থাকেন তাহলে ডেসক্রিপশন বক্স অথবা আই বাটনে ক্লিক করে ক্লাসগুলো দেখে নিতে পারেন। আজকের ক্লাসে আমরা তাজবিদ 4, 5, 6 এবং 7 নম্বর তাজবিদ শিখব। 4টি তাজবিদ। এই 4টি তাজবিদে আমরা কলকলার নিয়ম, এক আলিফ টানার নিয়ম এবং দম ফেলার সময় গোলচিহ্ন পাইলে কি করতে হবে এবং 2 জবর পাইলে কি করতে হবে এই নিয়মগুলো আমরা শিখব ইনশাআল্লাহ। আসুন ক্লাসটি শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। আজকের ক্লাসের সর্বপ্রথম আমরা যে তাজবিদ শিখব এই তাজবিদ হচ্ছে 4 নং তাজবিদ। তাজবিদের নাম হচ্ছে কলকলাহ। কি নাম? কলকলাহ। কলকলাহ অর্থ হচ্ছে প্রতিধ্বনি সৃষ্টি করা অথবা ধাক্কা দিয়ে পড়া। কলকলার অক্ষর বা কলকলার হরফ হচ্ছে 5টি: কফ, ত, বা, জিম, দাল। কফ, ত, বা, জিম, দাল। এই 5টা অক্ষরের উপরে যদি সুকুন থাকে, কি থাকে? সুকুন থাকে, তাহলে কলকলাহ করতে হয়, অর্থাৎ প্রতিধ্বনি সৃষ্টি করতে হয় বা ধাক্কা দিয়ে পড়তে হয়। আসুন আমরা আগে কলকলার 5টি অক্ষর মুখস্থ করে নেই। আমার সাথে পড়েন আপনারাও। কলকলার 5 অক্ষর। আবার কলকলার 5 অক্ষর। কলকলার কয় অক্ষর? কলকলার 5 অক্ষর। কফ, ত। আবার কফ, ত। সবাই একসাথে আমরা এই 2টা অক্ষর আগে পড়ে নিব, এরপরে পরের অক্ষরগুলো পড়ব। কফ, ত, বা, জিম। কফ, ত, বা, জিম। আবার কফ, ত, বা, জিম। আরেকবার কফ, ত, বা, জিম। আর যদি দাল হয়, আর যদি দাল হয়, কফ, ত, বা, জিম। আর যদি দাল হয়, এই 5 অক্ষরে সুকুন থাকলে কলকলা করতে হয়। এই 5টা অক্ষরের উপর যদি সুকুন থাকে তাহলে কলকলা করতে হবে। আমরা এখানে দেখতেছি সুন্দর করে 5টা অক্ষরের উপরে সুকুন দিয়ে দিছে। আসুন আমরা কিভাবে পড়ব একটু দেখে নিই। এখানে হামজা অক্ষরের উপরে জবর দিছে। আমরা কোরআন তেলাওয়াতের সময় শুধু কলকলার অক্ষরগুলোর ডান পাশে হামজা অক্ষর পাবো এমন নয়, যে কোনো অক্ষর থাকতে পারে। আমাদের মনে রাখতে হবে কলকলার এই 5টা অক্ষরের যে কোনো একটা অক্ষরের উপরে সুকুন থাকলেই প্রতিধ্বনি সৃষ্টি করতে হবে। হামজা জবর আ, তো আমরা হামজা জবর আ না বলে শুধু আ বলবো, অর্থাৎ উচ্চারণ করব। হামজা জবর এ দুটো কথা বাদ দিয়ে দেব। আ মিলবে কফের সাথে আক, আক। আবার আ মিলবে কফের সাথে আক। কফ অক্ষরে সুকুন থাকলে কলকলা করতে হয়। যদি আমরা এখানে বলি আক, আক, তাহলে এটা প্রতিধ্বনি হয় না, এটা পাতলা উচ্চারণ হয়ে যায়। আমরা এখানে আক, আক। কফ অক্ষরে সুকুন থাকলে কলকলা করতে হয়। সহজভাবে বোঝার জন্য কলকলার এখানে যে সংকেত চিহ্ন ব্যবহার করা হয়েছে সেই সংকেত চিহ্নটা হচ্ছে মিনার চিহ্ন। মিনার আছে যেখানে কলকলা করতে হবে সেখানে আমরা সংকেত চিহ্নটা সহ মুখস্থ করে নেব, তাহলে আমাদের কলকলার এই অক্ষরগুলো চিনতে এবং বুঝতে সহজ হয়ে যাবে। মিনার আছে যেখানে কলকলা করতে হবে সেখানে। আবার মিনার আছে যেখানে কলকলা করতে হবে সেখানে। আ মিলবে তয়ের সাথে আত, আত। ত অক্ষরে সুকুন থাকলে কলকলা করতে হয়। মিনার আছে যেখানে কলকলা করতে হবে সেখানে। এরপরে
আ মিলবে বায়ের সাথে আব, আব। বা অক্ষরে সুকুন থাকলে কলকলা করতে হয়। মিনার আছে যেখানে কলকলা করতে হবে সেখানে। এখানে আত পড়া যাবে না, আত, আত। আত পড়লে তা অক্ষর উচ্চারণ হয়ে যাবে। আ মিলবে জিমের সাথে আজ, আজ। জিম অক্ষরে সুকুন থাকলে কলকলা করতে হয়। মিনার আছে যেখানে কলকলা করতে হবে সেখানে। এরপরে আ মিলবে দালের সাথে আদ, আদ। এটাতে আমরা অনেকজনে ভুল করি, আত পড়ি, আত, অর্থাৎ দ অক্ষরের জায়গায় আমরা ত উচ্চারণ করি। বিশেষ করে সূরা ইখলাস যখন আমরা পড়ি, আহাদ ওখানে পড়ি আহাদ, সমাদ ওখানে পড়ি সামাত, লাম ইয়ালিদ ওখানে পড়ি লাম ইয়ালিদ। এটা খুব একটা জটিল ভুল। এইভাবে যদি আমরা ভুল করি তাহলে আমাদের নামাজ বাতিল হয়ে যাবে। আ মিলবে দালের সাথে আদ, দাল অক্ষরে সুকুন থাকলে কলকলা করতে হয়। মিনার আছে যেখানে কলকলা করতে হবে সেখানে। এইভাবে আমরা উপরের সংকেত চিহ্নটা সহ এই 5টা অক্ষর আমরা মিলিয়ে মিলিয়ে মুখস্থ করে নেওয়ার চেষ্টা করব। আসুন এরপরের শব্দ। এখানে দেখেন জিম অক্ষরের সামনে হামজা অক্ষর দিছে, কিন্তু এখানে ফা অক্ষর দিছে। এর মানে হচ্ছে কলকলার অক্ষরটার সামনে যে কোনো অক্ষর থাকতে পারে। আমরা যদি দেখি এই 5টা অক্ষরের যে কোনো অক্ষরের উপরে সুকুন আছে তাহলে আমরা প্রতিধ্বনি সৃষ্টি করব বা ধাক্কা দিয়ে পড়ব। এখানে ফা মিলবে জিমের সাথে ফাজ, ফাজ। জিম অক্ষরে সুকুন থাকলে কলকলা করতে হয়। মিনার আছে যেখানে কলকলা করতে হবে সেখানে। রি, ফাজ, রি। এরপরে ক মিলবে বায়ের সাথে কব, কব। কফ অক্ষরটা এটা হচ্ছে ইস্তিলার অক্ষর, এই জন্য এটা মোটা করে পড়তে হবে। কফ অক্ষর মোটা করে পড়তে হয়। শাপলা ফুল যেখানে মোটা হবে সেখানে। জবরে আকার পড়া যাবে না। বা অক্ষরে সুকুন থাকলে কলকলা করতে হয়। মিনার আছে যেখানে কলকলা করতে হবে সেখানে। লু, কবে, লু। আবার কবে, লু। আসুন এই দুটো শব্দ আরেকবার আমরা শুনে নিই। ফা মিলবে জিমের সাথে ফাজ, জিম অক্ষরে সুকুন থাকলে কলকলা করতে হয়। মিনার আছে যেখানে কলকলা করতে হবে সেখানে। রি, ফাজ, রি। ক মিলবে বায়ের সাথে কব, কফ অক্ষর মোটা করে পড়তে হয়। শাপলা ফুল যেখানে মোটা হবে সেখানে। জবরে আকার পড়া যাবে না। বা অক্ষরে সুকুন থাকলে কলকলা করতে হয়। মিনার আছে যেখানে কলকলা করতে হবে সেখানে। লু, কবে, লু। এইরকমভাবে আমরা শব্দগুলো পড়ে নিব। কোনো জায়গাতে যদি তাজবিদ বুঝতে কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসুন আজকের ক্লাসের আমরা পরবর্তী তাজবিদ অর্থাৎ 5 নং তাজবিদ শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার চেষ্টা করি। 5 নম্বর তাজবিদের নাম হচ্ছে মাদ্দে আসলি, অর্থ মূল মাদ। মাদ অর্থ টেনে পড়া, মাদ মানে টেনে পড়া। আর আসলি শব্দের অর্থ হচ্ছে আসল বা মূল। এটাকে আসল বা মূল এই জন্যই বলা হয়, এই মাদ বা এই তাজবিদ থেকে কোরআনের মধ্যে বেশিরভাগ 3 আলিফ 4 আলিফের মাদগুলো তৈরি হয়। এই জন্য এটাকে বলা হয় আসল মাদ বা মূল মাদ। আমরা যদি এই তাজবিদটি বুঝতে পারি তাহলে অর্ধেক কোরআনের নিয়ম বা অর্ধেক কোরআনের তাজবিদ আমরা সহজেই বুঝতে পারবো বা অর্ধেকটা কোরআন আমরা সহজেই পড়তে পারবো ইনশাআল্লাহ। আসুন 5 নম্বর তাজবিদের মূল কথাগুলো আগে জেনে নিই। মাদ অর্থ টেনে পড়া। মাদের অক্ষর হচ্ছে 3টি, আলিফ, ওয়াও, ইয়া। এবং মাদের হারকাত হচ্ছে 3টি, খারাজবর খারাজের উল্টা পেশ, খারাজবর খারাজের উল্টা পেশ। আসুন লাইনের শুরু থেকে আমরা একটু পড়ার চেষ্টা করি। এখানে ফা অক্ষরের নিচে জের আছে, তো ফাজের ফি, এই জেরটাকে হারকাত বলা হয়। হারকাতের বাম পাশে আমরা জানি হারকাত দ্রুত উচ্চারণ করতে হয়, কিন্তু জেরের বাম পাশে যখন ইয়া সাকিন চলে আসে, এই ইয়াটা হচ্ছে কার অক্ষর? মাদের অক্ষর। তো জেরের বামে যখন এই মাদের অক্ষরটা পাওয়া যায় সাকিন অবস্থায়,
তখন এই হারকাতটাকে একটু টেনে পড়তে হয়, এক আলিফ পরিমাণ টানতে হয়। তো এক আলিফ পরিমাণ টান আমরা 1 সেকেন্ডের মতো টান দিব। এরপরে হচ্ছে এই অক্ষরের নাম নুন, উপরে কি আছে পেশ, নুন পেশ নু, পেশের আরেকটা নাম কি হারকাত। পেশের বাম পাশে ওয়াও সাকিন আছে, এই ওয়াওটা হচ্ছে মাদের অক্ষর, অর্থাৎ এটা টানার অক্ষর। কখন টানতে হবে? যখন ওয়ার উপরে সাকিন থাকবে। তো সব জায়গাতে আবার টানা যাবে না, পেশের বামে ওয়াও সাকিন থাকলে পেশওয়ালা অক্ষরটাকে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। এখানে নুন আছে, যে কোনো অক্ষর থাকতে পারে। মিমের উপরে জবর আছে, মিম জবর মা, জবরের বাম পাশে যদি আলিফ থাকে অর্থাৎ খালি আলিফ, তাহলে জবরওয়ালা অক্ষরটাকে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। এখানে মিম আছে, যে কোনো অক্ষর থাকতে পারে। এরপরে আমরা যে খারাজের দেখতেছি, এই খারাজেরটাকে বলা হয় মাদের জের। মাদ মানে কি করা? টেনে পড়া, মানে এটা টানার জের। যে কোনো অক্ষরের নিচে এরকমভাবে খারাজের থাকলে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। উল্টা পেশটাকেও বলা হয় মাদের পেশ, যে কোনো অক্ষরের উপর উল্টা পেশ থাকলে এক আলিফ টান দিয়ে পড়ব। এরপরে খারা জবরকেও বলা হয় মাদের জবর, যে কোনো অক্ষরের উপর এই খারা জবর থাকলেও এক আলিফ টান দিয়ে পড়ব। আসুন আমরা শুরু থেকে লাইনটা পড়ার চেষ্টা করি। ফি, কেন টান দিলাম? জেরের বামে ইয়া সাকিন এক আলিফ টানতে হয়, জেরের বামে ইয়া সাকিন এক আলিফ টানতে হয়। সহজে বোঝার জন্য যত জায়গাতে এক আলিফ টানতে হবে সব জায়গাতে এরকমভাবে সংকেত চিহ্ন দেওয়া আছে এক লেখা। তো এক লেখাটা দেখে আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। ফি, জেরের বামে ইয়া সাকিন এক আলিফ টানতে হয়, এক লেখা যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। এরপর ফি, এটা কেন টানলাম? ফায়ের নিচে খারাজের এক আলিফ টানতে হয়, এক লেখা যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। এরপর নু, কেন টান দিলাম? পেশের বামে ওয়াও সাকিন, পেশের বামে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয়, এক লেখা যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। এরপরে নু, নুনের উপর উল্টা পেশ এক আলিফ টানতে হয়, যে কোনো অক্ষরের উপর উল্টা পেশ থাকলে এক আলিফ টান দিয়ে পড়ব। এক লেখা যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। মা, জবরের বামে খালি আলিফ এক আলিফ টানতে হয়, এক লেখা যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। এরপর মা, মিমের উপর খারাজ জবর এক আলিফ টানতে হয়, এক লেখা যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। আমরা আগে এই 6টা সুন্দর করে পড়ে নিব। জেরের বামে ইয়া সাকিন, পেশের বামে ওয়াও সাকিন, জবরের বামে খালি আলিফ, এই 3টা নিয়ম এক আলিফ করে টানতে হবে। এবং খারাজ জবর খারাজের উল্টা পেশ থাকলে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। এই 6টা নিয়ম আগে আমরা সুন্দর করে পড়ে নিব, তাহলে পরবর্তীতে এই পড়াগুলো পড়তে এবং বুঝতে আমাদের জন্য অতি সহজ হয়ে যাবে। আসুন এরপরে শব্দগুলো পড়ে নিই আমরা। ফি, জেরের বামে ইয়া সাকিন এক আলিফ টানতে হয়, এক লেখা যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। এখানে ইয়ার সাথে মিলানোর কোনো প্রয়োজন নেই, টান দিলে ইয়া সাকিনটা উচ্চারণ হয়ে যাবে। আর যদি আমরা এখানে টান না দিই তো ইয়া সাকিনটা উচ্চারণ হবে না। হা, জবরের বামে খালি আলিফ এক আলিফ টানতে হয়, এখানেও যদি আমরা টান না দিই তো আলিফটা উচ্চারণ হবে না। আলিফটা দেওয়ার উদ্দেশ্য টানতে হবে, টান যদি না দিয়ে শুধু তাড়াতাড়ি বলি তাহলে হারকাত উচ্চারণ হবে। এক লেখা যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। ফি, হা, একবার আমরা তাসবিদ সহ বলবো, একবার তাসবিদ ছাড়া শুধু উচ্চারণ করব। ইউ মিলবে হায়ের সাথে ইউহ, পেশের বামে ওয়াও সাকিন নাই, এই জন্য এখানে মিলাই দিলাম। আর ওয়াও সাকিন থাকলে এক আলিফ টানতে হইতো। ইউ মিলবে হায়ের সাথে ইউহ, আবার ইউ মিলবে হায়ের সাথে ইউহ, এটা লম্বা হা, হলকের মধ্য থেকে আমরা বাতাস বের করে উচ্চারণ করব। ই, কেন টান দিলাম? ইয়ার নিচে খারাজের, ইয়ার নিচে খারাজের এক আলিফ টানতে হয়, এক লেখা যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। ইউহ, ই, এরপর মা, মিমের উপর খারাজ জবর এক আলিফ টানতে হয়, এক লেখা যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। লি, কি, মা, লি, কি, আমরা এইভাবে ভেঙে ভেঙে পড়ব। না, জবরের বামে খালি আলিফ এক আলিফ টানতে হয়,
এখানে দেখেন, এখানে দিছে মিম অক্ষর, এখানে দিছে নুন অক্ষর, আবার এখানে দিছে হা অক্ষর। জবরের বাম পাশে যেখানেই খালি আলিফ পাবো ওখানে এক আলিফ টান দিয়ে পড়বো। না, জবরের বামে খালি আলিফ এক আলিফ টানতে হয়। এক লেখা যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। দু, পেশের বামে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয়। এক লেখা যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। না, দু। এরপর দা, জবরের বামে খালি আলিফ এক আলিফ টানতে হয়। এক লেখা যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। উ, ওয়ার উপর উল্টা পেশ এক আলিফ টানতে হয়। এক লেখা যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। দা, দা, উ, দা। এইভাবে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত লাইনটা সুন্দর করে পড়ে নিব। এবং কোনো জায়গাতে যদি বুঝতে কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের ক্লাসের সর্বশেষ যে লাইন, এই লাইনে আমরা দুটি তাজবিদ পড়ব। একটি তাজবিদের নাম হচ্ছে মাদ্দে ইওয়াদ, অর্থ বদল করা। এবং 7 নং তাজবিদ, এটা হচ্ছে একটা থামার চিহ্ন, গোল চিহ্ন। এটাকে বলা হয় ওয়াকফি তাম। তাম অর্থ পরিপূর্ণ, এখানে দম ফেলাতে হবে। আসুন শুরু থেকে বোঝার একটু চেষ্টা করি আমরা। 2 জবরে দম ফেলিলে মনে মনে 1 জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়। মাদ্দে ইওয়াদ তাকে কয়। এখানে লাইনের শুরুতে যদি আমরা একটু খেয়াল করি, লাম আলিফ আছে, উপরে 2টি জবর আছে। এখানে এই গোল চিহ্নটা যে দেওয়া আছে, এই গোল চিহ্নটা হচ্ছে একটা ওয়াকফি। ওয়াকফি মানে থেমে যাওয়া বা বিরতি নেওয়া, এটাকে বলা হয় ওয়াকফি। এখানে আমরা থামবো। আর এই ওয়াকফিটার নাম হচ্ছে তাম। তাম শব্দের অর্থ পরিপূর্ণ। অর্থাৎ কোরআনের আমরা যে আয়াত বলি, মনে করতে পারেন এখান থেকে শুরু করে এ পর্যন্ত একটি আয়াত, আবার এখান থেকে শুরু করে এ পর্যন্ত একটি আয়াত। তো এইরকমভাবে যতগুলো গোল চিহ্ন আছে ততগুলো কোরআনের আয়াত। আমরা গোল চিহ্ন দেখে আয়াত চিনব, আর যেখানে আয়াত শেষ হয় সেখানে থামতে হয়। তাহলে তেলাওয়াতের সৌন্দর্য বৃদ্ধি পায় এবং কি অর্থটা সঠিকভাবে প্রকাশ পায়। এই জন্য আমরা গোল চিহ্নগুলো যেখানে পাবো ওখানে দম ফেলব। তো এই তাজবিদের অর্থাৎ 6 নম্বর তাজবিদ আমাদেরকে বলতেছে যে দম ফেলার সময় যদি কোনো অক্ষরের সাথে 2টি জবর পাওয়া যায় তাহলে ওখান থেকে একটা জবর মনে মনে বাদ দিতে হবে। বাদ দিয়ে 1 জবর ধরতে হবে। 1 জবর ধরে এক আলিফ টানতে হবে। আসুন এটা আমরা মুখস্থ করে নিই। 2 জবরে দম ফেলিলে, আবার 2 জবরে দম ফেলিলে মনে মনে 1 জবর বাদ দিয়ে, বাদ দেওয়া থাকবে না, আমাদের মনে মনে দিতে হবে। আর যদি আমরা পড়ে যাই তাহলে 2টা জবরে উচ্চারণ করব। 2 জবরে দম ফেলিলে মনে মনে 1 জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়। আবার 2 জবরে দম ফেলিলে মনে মনে 1 জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়। আমরা এই ছন্দটা, তাজবিদের মূল কথাটা অবশ্যই মুখস্থ করে নিব, যেটা বাংলা দিয়ে এখানে লিখে দেওয়া আছে। এবং উপরে যে 1 লেখা দেখতেছি, আমরা 5 নম্বর তাজবিদে যে 1 লেখা পাইছি, এই 1 লেখা আর এই 1 লেখার মাঝে কিন্তু একটু অমিল দেখতেছি আমরা। এই 1-এর নিচের মাথাটা মোড়ানো নাই। এখানে যদি আমরা দম ফেলি তাহলে এক আলিফ টানতে হবে, আর যদি দম না ফেলি তাহলে এক আলিফ টানা যাবে না। এই জন্য এই 1-এর নিচের মাথাটা মোড়ানো দেয়নি। যে 1-এর নিচের মাথা মোড়ানো থাকে না, দম ফেলিলে এক আলিফ পড়ে গেলে মাদ টানা যাবে না। যদি দম ফেলি তাহলে এক আলিফ টানবো, আর যদি পড়ে যাই তাহলে টেনে পড়া যাবে না। এটা আমরা সহজভাবে পড়বো, 1 লেখা যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। আসুন শুরু করা যাক। লা, আমরা একটা জবর বাদ দিলাম। 2 জবরে দম ফেলিলে মনে মনে 1 জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়। 1 লেখা যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। গোল চিহ্ন ওয়াকফি তাম, এইখানে দম ফেলাতে হবে। লা, এরপর ওয়া, লা, দা। 2 জবরে দম ফেলিলে মনে মনে 1 জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়। আমার সাথে বলেন, 2 জবরে দম ফেলিলে মনে মনে 1 জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়।
এক লেখা যেখানে এক আলিফ টানতে হবে সেখানে গোল চিহ্ন ওয়াকফি তাম এইখানে দম ফেলিতে হবে। এরপরে উচ্চারণ ওয়া লা দা না হা র দুই জবরে দম ফেলিলে মনে মনে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়। এক লেখা যেখানে এক আলিফ টানতে হবে সেখানে গোল চিহ্ন ওয়াকফি তাম এইখানে দম ফেলিতে হবে। না হা র এরপর কা রি এটা কয় আলিফ মাদ? এক আলিফ মাদ। জেরের বামে ইয়া সাকিন এক আলিফ টানতে হয়। এক লেখা যেখানে এক আলিফ টানতে হবে সেখানে মা দুই জবরে দম ফেলিলে মনে মনে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়। এক লেখা যেখানে এক আলিফ টানতে হবে সেখানে গোল চিহ্ন ওয়াকফি তাম এইখানে দম ফেলিতে হবে। কা রি মা এরপর ওয়া কি জেরের বামে ইয়া সাকিন এক আলিফ টানতে হয়। এক লেখা যেখানে এক আলিফ টানতে হবে সেখানে লা দুই জবরে দম ফেলিলে মনে মনে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়। এক লেখা যেখানে এক আলিফ টানতে হবে সেখানে গোল চিহ্ন ওয়াকফি তাম এইখানে দম ফেলিতে হবে। ওয়া কি লা না বা জবরের বামে খালি আলিফ এক আলিফ টানতে হয়। এক লেখা যেখানে এক আলিফ টানতে হবে সেখানে তা দুই জবরে দম ফেলিলে মনে মনে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়। এক লেখা যেখানে এক আলিফ টানতে হবে সেখানে গোল চিহ্ন ওয়াকফি তাম এইখানে দম ফেলিতে হবে। না বা তা এইভাবে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত লাইনটা অবশ্যই পড়ে নিব এবং কি তাজবিদের মূল যে দুটি কথা আছে, দুটি ছন্দ আছে, এই দুটি ছন্দ আমরা মুখস্থ করে নিব। গোল চিহ্ন ওয়াকফি তাম এইখানে দম ফেলাতে হবে এবং এর সাথে এটা মুখস্থ করে নিব। দুই জবরে দম ফেলিলে মনে মনে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়। এইভাবে আমরা সম্পূর্ণ লাইনটাই পড়ে নেব। কোনো জায়গাতে বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ক্লাসে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত 4, 5, 6, 7 এই 4টি তাজবিদ পড়ার চেষ্টা করলাম। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিবেন। আপনার একটি শেয়ারের কারণে আরেকজন কোরআন শিখতে পারে, যেটা আপনার সদকায়ে জারিয়া হিসেবে থেকে যাবে। দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।